আপনারা যারা আমাদের এই গল্পগুলো শুনতে ভালোবাসেন তাদের জন্য আজকের গল্প ডক্টর গৌরীদের লেখা প্রেত চক্র। কলকাতা ছাড়িয়ে আরও উত্তরে একটা নির্জন গ্রাম্য পরিবেশে ৫-৬ কাঠা জমির ওপর একটু লম্বাটে একটা সুন্দর দোতলা বাড়ি। তার মাথার ওপর একটা সাইনবোর্ড, তাতে লেখা প্রেত চক্র। এটা একটা গবেষণা কেন্দ্র। প্রেততত্ত্বের ওপর এখানে রীতিমতো গবেষণা হয়। শুধু কি প্রেততত্ত্ব? না, অলৌকিক বিজ্ঞান, হস্তরেখা বিচার, টেলিপ্যাথি, ভাগ্য বিচার, সব রকম গবেষণা চলে এখানে। স্বপ্নের সূত্রে পূর্বাভাস, স্থূল শরীর ছেড়ে সূক্ষ্ম শরীরে ঘোরাও যে সম্ভব সে কথাও এরা বলেন। এবাড়ির লাইব্রেরিতে মোটা মোটা সব বই রাখা, তার মধ্যে লন্ডনের দ্য সোসাইটি ফর ফিজিক্যাল রিসার্চের বই থেকে আরম্ভ করে অলৌকিক বিজ্ঞানের অসংখ্য বই, বিভিন্ন ভাষায় লেখা প্যারাসাইকোলজিক্যাল বইও রাখা আছে। দরজা দিয়ে বসার ঘরে ঢুকলেই চোখে পড়ে দেওয়ালের চারিদিকে বড় বড় লেখা বিখ্যাত প্রেততত্ত্ববিদদের নাম। তার মধ্যে আছে কিরো, যার আসল নাম কাউন্ট লুই হ্যামন, জেবি রাইন, আমেরিকার ওয়ার্টলি ক্যারিংটন, এস.জি. সোয়াল, এদেশের ডাক্তার হেমেন্দ্রনাথ চট্টোপাধ্যায় ইত্যাদি। এখন এই প্রেতচক্র প্রতিষ্ঠানের প্রধান কাণ্ডারি হলেন মনীষ ইন্দ্র। বহু দেশ ঘুরে বহু পড়াশোনা আর অভিজ্ঞতা সঞ্চয় করে তিনি এবং তার এক বন্ধু জীবন সরকার এই সংস্থাটা তৈরি করেছিলেন। সে আজ 25-30 বছর আগের কথা। ক্রমশ এই বড় গবেষণা কেন্দ্র গড়ে উঠেছে এটা। অনেক বিদেশিও এই সংস্থার সঙ্গে যুক্ত। মনীশবাবু এখন প্রেত চক্রের গুরু। তিনি যেখানে সেখানে যখন তখন প্রেতাত্মাদের নিয়ে আসতে পারেন। এ ব্যাপারে তার একমাত্র মিডিয়াম তারই বন্ধু জীবন। হঠাৎ একদিন প্রেত চক্রে হাজির ডাক্তার দীপক লাহিড়ী, মনীশবাবুর ছোটবেলার বন্ধু। ছোটবেলাটা তাদের একসঙ্গে কেটেছে। তারা দুজনেই ডাক্তারি পড়তে লন্ডনে গেলেন, কিন্তু মনীশবাবুকে দেখা গেল প্যারানর্মাল রিসার্চ সেন্টারে ঘন ঘন যাতায়াত করতে। দীপক কিন্তু এসবে প্রচণ্ড অবিশ্বাসী। তিনি মনীশবাবুকে অনেক বোঝাবার চেষ্টা করেছিলেন, কিন্তু দেখা গেল মনীশ ডাক্তারির চেয়ে এ ব্যাপারে বেশি উৎসাহী। সেই থেকেই দুই বন্ধুর ছাড়াছাড়ি। আজ বহু বছর পর দীপক এসেছে বন্ধুর সঙ্গে দেখা করতে। অবশ্য তার আসার আরও একটা কারণ ছিল। সংসারে তার মা ছাড়া এখন আর কেউ জীবিত নেই। মাকে বহুবার বলেও তিনি তার কাছে নিয়ে যেতে পারেননি। কদিন আগে তার মায়ের একটা চিঠি পেয়েছেন, তাতে লেখা, খোকা, তুই একবার কলকাতায় আয়। তোর বাড়িঘরের সব কাগজপত্র, ব্যাংকের সব কিছু তোর উকিল কাকুর কাছে রাখা। আজ 3 দিন হলো তিনি মারা গেছেন। মারা যাওয়ার আগে তিনি তার এক বন্ধুর কাছে সব কাগজপত্র রেখে গেছেন। আমি তার সঙ্গে তোর পরিচয় করিয়ে দিতে চাই। আমারও তো বয়স হয়েছে। ইতি মা। দীপকবাবু এয়ারপোর্টে নেমেই মাকে ফোন করলো। বলল, মা, আমি একটু মনীষের সঙ্গে দেখা করে বাড়ি যাই। দীপকবাবু যখন বসবার ঘরে ঢুকল তখন লক্ষ্য করল মনীশবাবু কারুর হাত দেখছিলেন। তার মুখে সেই আগের মতো অবিশ্বাসের হাসি ফুটে উঠল। কিন্তু মনীশবাবু ভারী খুশি তার পুরনো বন্ধুকে দেখে। সে উঠে তাকে জড়িয়ে ধরে বলে, আরে দীপক, তুই এতদিন বাদে, তা কেমন আছিস? কতদিন বাদে তোর সঙ্গে দেখা বলতো। তারপর তিনি যার হাত দেখছিলেন তার দিকে তাকিয়ে বললেন, কুণালবাবু, আজ আপনি আসুন, আপনার ছেলে ফিরে আসবে।
ছেলে ফিরে এলে ওকে নিয়ে আসবেন। ভদ্রলোক মনীশবাবুকে প্রণাম জানিয়ে চলে যান। মনীশবাবু এবার দীপকের দিকে ঘুরে বসেন। দীপকের মুখে সেই বিদ্রূপের হাসিটা তখনও রয়েছে। তিনি বলেন, বেশ তো জমিয়ে ব্যবসা শুরু করেছিস দেখছি। শুনছি তুই নাকি প্রেতলোক থেকে মরা মানুষ নামিয়ে আনতে পারিস। আবার তো দেখলাম তুই বলে দিচ্ছিস হাত দেখে কার হারানো ছেলে কখন ফিরে আসবে। দীপকবাবুকে থামিয়ে মনীশবাবু এবার হাসল, বলল, শুধু হাত কেন, আমি তোর মুখ দেখেও অনেক কথা বলতে পারি। বলতে বলতেই মনীশবাবু থেমে গেলেন। এক দৃষ্টে তাকিয়ে রইলেন দীপকবাবুর মুখের ওপর। দীপকবাবু আবার সেই আগের মতো ঠাট্টা করে অবিশ্বাসের সুরে বলল, কিরে কিরে, কি হলো, কি ব্যাপার? এবার কি আমার মুখ দেখে একবারে স্টান্ট দেবার চেষ্টা করবি নাকি? শুনে রাখ, আমি কিন্তু এসব বিশ্বাস টিশ্বাস করি না, আর করবও না। যতই তুমি আমার প্রিয় বন্ধু হও না কেন, আমি কিন্তু টলব না। বলেই সে হো হো করে হাসতে শুরু করলো। কিন্তু কথাটা শুনে মনীশবাবু হাসলেন না। তার মুখ মেঘের মতো থমথম করতে লাগলো। বললেন, তুই মানিস আর না মানিস, কথা তো আমাকে বলতেই হবে, নয়তো আমি নিজের কাছে অপরাধী থেকে যাব। শোন, তুই আর এক মুহূর্ত দেরি করিস না। তোর মা মৃত্যুর সঙ্গে লড়াই করছে, তোকে তার ভীষণ দরকার। দীপকবাবু আবার হাসলেন, বললেন, সরি রে, আমার দুর্বল জায়গায় ঘা দিয়েও তুই কিন্তু আমার বিশ্বাস করাতে পারবি না, কারণ প্লেন থেকে নেমেই আমি তো মায়ের সঙ্গে ফোনে কথা বললাম। দীপকবাবু ঘর কাঁপিয়ে হো হো করে হেসে বলল, যতই তুমি আমার প্রিয় বন্ধু হও না কেন, তুমি কিন্তু আমাকে এসব ব্যাপারে টলাতে পারবে না। তুমি তো জানো আমি এসব বিশ্বাস টিশ্বাস করি না। মনীশবাবু কিন্তু কথাটা শুনে হাসলেন না। তার মুখে মেঘের মতো থমথমে ভাব সৃষ্টি হলো। বললেন, তুই মানিস বা না মানিস, আমাকে তো বলতে হবে, নয়তো আমি সারা জীবন অপরাধী হয়ে থাকব। শোন, তুই এক মুহূর্ত দেরি করিস না। তোর মা মৃত্যুর সঙ্গে লড়াই করছে, তোকে তার ভীষণ দরকার। দীপক তখনও হাসলো, তারপরে বলল, উঠি রে। আর শোন, মা আমাকে নিয়ে উকিলের বাড়ি যাবে বলে অপেক্ষা করছে, চললাম। দীপকবাবু উঠে দাঁড়িয়ে বললেন, চলি, আবার আসবো, দেখা হবে। মনীশবাবু মনে মনে বললেন, আসতে তো তোকে হবেই, কিন্তু মুখে কিছু বললেন না। তারপর দীপকের দিকে তাকিয়ে বললেন, এই শোন, আর একটা কথা, তুই যাবি কিসে? দীপক আবার হাসলো, বলে, কি রে, এত জানিস আর আমি কিসে যাব সেটা জানিস না? এখানে কি তোর তৃতীয় নয়ন ফেল করে যাচ্ছে? ঠাট্টাটা গায়ে মাখলেন না মনীশবাবু, বললেন, ড্রাইভার আর গাড়ি ছেড়ে দে, তুই ট্যাক্সি করে যা। তোর গাড়িতে গেলে কিন্তু মার সঙ্গে তোর দেখা হবে না। কথাটা শুনে আবার হাসলো দীপকবাবু, বললেন, বাবা, তুই তো দেখছি ভগবান হয়ে গেলি। সরি মনীশ, তুই যেগুলো করতে বারণ করলি আমি সেটাই করব। দেখি বিজ্ঞান না অলৌকিক বিজ্ঞান কার জিত হয়। কথাটা বলে বেশ বিরক্ত হয়েই তিনি বেরিয়ে আসলেন। মনীশবাবু অনেকক্ষণ চুপ করে বসে রইল। জীবনবাবু ঘরে ঢুকে বন্ধুকে ওই অবস্থায় দেখে বুঝলেন কিছু একটা নিশ্চয়ই হয়েছে। জিজ্ঞেস করলেন, কি হয়েছে রে? মনীশবাবু একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলল, তারপর বলল, নিয়তি নিয়তি, জীবন নিয়তি, আমার কথা শুনবে কেন? ঠিক এর ৩-৪ দিনের মধ্যেই দীপকবাবু আবার আসলো প্রেতচক্রে। মনীশবাবু তার চেম্বারে বসে কী সব লিখছিলেন। দীপক ঘরে ঢুকতেই তার দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে রইলেন। দীপকের সারা মুখে শোকের ছায়া, মুখময় দাড়ি, চোখ দুটো বিষণ্ণ। পোশাক দেখে বোঝা গেল দীপকের মা মারা গেছেন।
মাত্র 3-4 দিন আগেই দীপকের সঙ্গে আর আজকের দীপকের কি আকাশ পাতাল না পার্থক্য। মনীশবাবু সব জানতেন, তাই শান্ত কণ্ঠে বললেন, বস। চেয়ারে বসে কান্নায় ভেঙে পড়ল দীপক। তারপর নিজেকে একটু সামলালো। তারপর বলল, সেদিন যদি তোর কথাটা বিশ্বাস করে তুই যা বলেছিলি করতাম, তাহলে মনে হয় মার সঙ্গে শেষ দেখাটা হতো রে। হয়তো মা বেঁচে যেত, আমাকে যা বলতে চেয়েছিল বলতে পারত। দীপক রুমাল দিয়ে আবার চোখ মুছে বলল, আমি জানি না মনীষ তুই কি করে এসব বলেছিলি, তবে তোর কথা সব সত্যি হলো। তোর কথা শুনে আমি যদি ঠিক পুরনো গাড়িটা না নিয়ে ট্যাক্সিতে যেতাম, তাহলেই বুঝি ভালো হতো। খানিক দূরে যাবার পরই গাড়িটা হঠাৎ কন্ট্রোল হারিয়ে ফেলে। ড্রাইভার গাড়িটা থামিয়ে না দিলে হয়তো কোনো সাংঘাতিক অ্যাক্সিডেন্ট হতো। কিন্তু চমকে উঠে দেখলাম ড্রাইভার কেমন যেন অস্বস্তিতে ভুগছে। তার মুখটা টকটকে লাল, হাত পা কাঁপছে, আর মুখটা যেন বেঁকে গেছে। সঙ্গে সঙ্গে ওকে নিয়ে হাসপাতালে ছুটলাম। স্ট্রোক হয়েছে, ওকে ভর্তি করে নিল। 2-1 ঘন্টা পর বাড়ি গিয়ে দেখি মা আর নেই। ঘন্টা 4 আগে সিঁড়ি দিয়ে নামতে গিয়ে পড়ে যান। বাড়িতে একমাত্র মার আয়াটা ছিল। কোনো রকমে কাপড় বেঁধে মাথার রক্ত পড়াটা আটকাতে চেষ্টা করছিল সে, কিন্তু পারেনি। মাকে ছেড়ে ডাক্তার ডাকতেও পারেনি। আমার জন্য অপেক্ষা করছিল। আর মা, বলতে বলতে গলা ভারী হয়ে গেল দীপকের। বললেন, মার অনেকক্ষণ জ্ঞান ছিল জানিস, সমানে আমার নাম করেছেন। তারপর আস্তে আস্তে যখন নিস্তেজ হয়ে আসছেন, তখন জড়িয়ে জড়িয়ে বলেছিলেন, আমার অনেক কথা ছিল খোকার সাথে, হলো না, তুমি বলে দিও ও যেন দেখা করে। এখানেই শেষ। আর মা কোনো কথাই বলতে পারেনি। কিন্তু কার সঙ্গে দেখা করব সেটা আর মা বলতে পারেননি, নাকি বলেছিলেন আয়া বুঝতে পারেনি। যাই হোক, মার দেখাশোনা করার জন্য 2টো লোক ছিল। একজন সেদিনই সকালে দেশে গেছে। বিষয় সম্পত্তি, টাকা পয়সার ব্যাপার মা একাই দেখতেন। মার সঙ্গে থাকতেন আমাদের উকিল কাকা, বাবার বন্ধু। দুঃখের বিষয়, 7 আগেই তিনি মারা গেছেন। মা আমাকে লন্ডনে ফোন করে সে কথাই জানিয়েছিলেন। উকিল কাকার বাড়ি থেকে আমাদের সব কাগজপত্র দেখে শুনে আনতে হবে, তারপর সেগুলো অন্য একজন উকিলকে দিতে হবে। এসবের জন্যই আমার আশা। এখন আমি অগাধ জলে। সরি মনীষ, তোকে অবিশ্বাস করে আমার যে কত বড় ক্ষতি হয়ে গেল। বলতে বলতেই কান্নায় ভেঙে পড়লেন দীপকবাবু। ওকে থামিয়ে মনীশবাবু খুব শান্ত গলায় বলল, মার সঙ্গে দেখা করবি, কথা বলবি? কথাটা শুনেই চমকে ওঠেন দীপক। বললে, কি বললি? মার সঙ্গে দেখা মানে মানে কি? মনীশ বলে, তুই যদি চাস আমি তাকে আমার মিডিয়ামের মাধ্যমে নামিয়ে আনতে পারবো। তখন তোর যা কিছু জানার জেনে নিস। তবে তুই যদি চাস তবেই। দীপকের চোখে আবার সেই অবিশ্বাসের ছায়া। সে চলে গেছে, সে কি ফেরে মনীষ? তুই কি বলছিস? তোর তাহলে এখনো আমার উপর পুরোপুরি বিশ্বাস আসেনি, তাই তো দীপক? কথাটা খুব শান্তভাবে বলে মনীষ। তাহলে থাক। দীপক খানিকক্ষণ চিন্তা করে। চিন্তার মধ্যে যেন সে ডুবেই যায়। বিশ্বাস আর অবিশ্বাসের দোলায় দুলতে দুলতে তিনি বললেন, মা কি সত্যি আসবেন রে? মানে? কথাটা শেষ করতে না দিয়ে মনীষ বলে,
তোর মাকে তোর চেয়ে নিশ্চয়ই কেউ বেশি চিনবে না। তুই দেখে নিবি সত্যি তোর মা এসেছেন কিনা। দীপকবাবুর উত্তেজনা ততক্ষণ বেশ শান্ত। তিনি বেশ শান্তভাবে বললেন, বেশ, আমি রাজি। তবে সত্যি বলবো মনীষ, আমার কিন্তু মনের মধ্যে একটু সন্দেহ থেকেই যাচ্ছে। শুনেছি ম্যাজিশিয়ানরা মাস হিপনোটিজম করে, এটাও কি সেরকম? আসলো মনীষ, বলল, আরে ও তো অন্য বিদ্যা। ওখানে মিথ্যেটা সত্যি করে আর সত্যিটা মিথ্যে করে দেখা দেয়। আর এটা পুরোপুরি সত্য। এখানে মিথ্যার আশ্রয় নেওয়া হয় না। শরীরটাই নষ্ট হয়, কিন্তু আত্মা তো নষ্ট হয় না। সে সূক্ষ্ম মন নিয়ে ঘুরে বেড়ায়, আর সেই আত্মাকে এই মিডিয়ামের মাধ্যমে নামিয়ে আনা খুব শক্ত। সবাই পারে না। এর জন্য চাই সূক্ষ্ম অনুভূতি, সহানুভূতি, বিশ্বাস আর একাগ্রতা। তুই তোর মার সঙ্গে কথা বলেই বুঝতে পারবি, কারণ মা যা জানেন সবার পক্ষে সেটা তো জানা সম্ভব না, তাই তো? দীপক একটু ভেবে বললেন, তুই যেখানে সেখানে মাকে আনতে পারবি? আমার মায়ের বেডরুমে পারবি আনতে? মনীষ হাসল, বলে, পারবো। দীপক বলল, বেশ, তাহলে আমার একটা শর্ত আছে। মনীষ বলে, কি শর্ত? দীপক জিজ্ঞেস করল, মিডিয়াম কে হবে? মনীষ বলে, কেন, জীবন? ওই তো আমার মিডিয়াম হয় সব সময়। তাছাড়া তোর চিন্তার কি আছে? জীবন তো কোনো দিন তোর মাকে দেখেনি। তোর আর তোর মায়ের গোপন ব্যাপার ওর তো জানার কথাই না। কথাটা শুনে দীপক মাথা নাড়ে, বলে, বেশ, তাহলে আমার সত্যটা শোন। আমি কিন্তু নিশ্চিত হওয়ার জন্যে জীবনের হাত পা চেয়ারের সঙ্গে বেঁধে রাখব, যাতে কোনো রকমভাবে সে নড়াচড়া করতে না পারে। কথাটা শুনে সত্যি হাসলো মনীষ, বলল, বেশ, তাই হবে। আমি তোর চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে নিলাম। আমি তোর প্রশংসা না করে পারছি না দীপক। তোর এই যাচাই করে নেওয়ার ব্যাপারটা আমি প্রশংসা না করে থাকতেই পারছি না। সেদিন ছিল অমাবস্যা। দীপকের মায়ের ঘরে ওরা জমায়েত হয়েছে। জীবন আর মনীষ ছাড়া উপস্থিত কেবল দীপক। ঘরের মধ্যে একটা টেবিলের ওপর একটা মোমবাতি আর দেশলাই রাখা। সেই টেবিল ঘিরে 4টে চেয়ার। বাইরে ঘুটঘুটে অন্ধকার। পূব দিকের জানলাটা খুলে দিয়েছে মনীষ। ঘরের আলো নিভিয়ে মোমবাতিটা সে জ্বেলে দিল। একটু দূরে একটা চেয়ারে জীবনকে নিজের হাতে দড়ি দিয়ে বাঁধল দীপক। ঠিক জানলার সামনেই রাখা হয়েছে জীবনকে। ওরা দুজনেই টেবিল ঘিরে দীপকের মুখোমুখি বসেছে। টেবিলের ওপর টিমটিমে মোমবাতি জ্বলছে। ধূপ আর ধুনোর গন্ধ ছড়িয়ে পড়েছে গোটা ঘরে। একটা ছোট টুলের ওপর রাখা দীপকের মায়ের ছবি। সবাই সেদিকে তাকিয়ে মৃত আত্মাকে স্মরণ করতে লাগলো। বেশ কিছুক্ষণ বাদে, যখন ঘরটা পুরো স্তব্ধ আর শান্ত, ঠিক সেই সময় শোনা গেল জীবনের ঘন ঘন নিঃশ্বাস পড়া। জীবনের মাথাটা আস্তে আস্তে যেন একধারে হেলে গেল। হয় অজ্ঞান হয়ে গেল, না হলে জীবন মনে হয় ঘুমিয়ে পড়ল। দীপকেরও কেমন ঘুম ঘুম পাচ্ছে। হঠাৎ দেখল জীবনের চারপাশে একটা ধোঁয়ার কুণ্ডলী তৈরি হলো। দীপক আধো ঘুম আধো জাগরণের মধ্যে দেখল ওই ধোঁয়ার কুণ্ডলীটা ধীরে ধীরে একটা নারী মূর্তির রূপ নিচ্ছে। এই মূর্তি তার খুব পরিচিত। তার সামনে এগিয়ে আসলো সেই নারী মূর্তি। সামনে এসে দাঁড়ালো, তারপর ডাকলো, দীপু, খোকা। কথাটা শুনেই চমকে উঠল দীপক। মাঝে মধ্যে মা তাকে আদর করে দীপু বলতেন, নয়তো সবসময় খোকা বলেই ডাকে। এ নাম তিনি আর মা ছাড়া কারো তো জানার কথা নয়। তাহলে কি সত্যি মা এসেছেন? দীপক কাপা কাপা গলায় বলে উঠল, মা, তুমি এসেছো মা? ওপার থেকে উত্তর আসলো,
এসেছি বাবা, তোর কাছে আসার জন্য আমি তো ছটফট করছিলুম, কিছুতেই শান্তি পাচ্ছি না, আর আসতেও পাচ্ছি না। তুই ডাকলি বলেই তো এলাম। শোন খোকা, আমার সময় খুব কম, দরকারি কথাগুলো শুনে নে। তোর উকিল কাকা ওর এক বন্ধুর কাছে সমস্ত কাগজপত্র পাঠিয়ে দিয়েছিলেন। তার নাম অম্বর চট্টোপাধ্যায়। উনি 10B মহীন্দ্র সরণিতে থাকেন, কলকাতা 51। আর সময় নেই, তুই ভালো থাকিস। সেই কুণ্ডলি ধোঁয়াটা জীবনবাবুর চারপাশে জড়ো হলো, তারপর একটু একটু করে মিলিয়ে গেল। জীবন সদ্য ঘুমে থেকে ওঠার মতো ঘন ঘন হাই তুলে জেগে উঠলেন। দীপকের ঘুমের রেশ আর বিস্ময়ের ভাব কাটতে একটু সময় লাগলো। পুরোপুরি সজাগ হয়ে দেখল মনীষ তার দিকে অধীর আগ্রহে তাকিয়ে আছে। দীপক বললেন, মা যে এসেছিলেন এতে আমার কোনো সন্দেহ নেই। তোকে যে কি বলে ধন্যবাদ দেব মনীষ। মনীষ বলল, আমাকে কোনো ধন্যবাদ দেওয়ার দরকার নেই দীপক, আমি যে তোর সন্দেহ কাটাতে পেরেছি এতেই আমি খুশি। আর একটা কথা, তোর উকিল কাকাকে যদি দরকার হয় বলিস, তাকেও আনবো। হাসলো দীপক, বলে, না না মনীষ, তোকে আর কিছু করতে হবে না, আমার সন্দেহ দূর হয়েছে। আমি স্বীকার করছি, আমার ফিরে আসা, মায়ের মৃত্যু আমাকে বুঝিয়ে দিয়ে বিজ্ঞানের বাইরেও কিছু আছে তা অস্বীকার করার মতো দুঃসাহস যেন কারো না হয়। শ্রোতা বন্ধুদের উদ্দেশ্যে অনুরোধ, আমার এই গল্পটা যদি আপনাদের ভালো লাগে, চ্যানেলটাকে লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করতে ভুলবেন না কিন্তু।